নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পশ্চিমবঙ্গে নতুন করে আশাকর্মী নিয়োগ শুরু হয়ে গেল। এখানে কোন জেলা থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কতগুলি শূন্যপদ রয়েছে, কারা আবেদন করতে পারবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স, বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, আবেদন করার লাস্ট ডেট কবে রয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করব। তাই বন্ধুরা, তোমরা ভিডিওটাকে স্কিপ না করে প্লিজ সম্পূর্ণটাই দেখতে থাকো। তো প্রথমে আমরা এখানে শর্তাবলীগুলো দেখে নেব যে এখানে আবেদন করার জন্য কী কী শর্ত রাখা হয়েছে। প্রথমে 1 নম্বরে বলা হচ্ছে যে কেবলমাত্র বিবাহিতা অথবা বিধবা অথবা যারা বিবাহ বিচ্ছিন্না মহিলা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। 2 নম্বরে বলা হচ্ছে যে আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ তুমি যে গ্রাম পঞ্চায়েতের যে গ্রামে অ্যাপ্লাই করতে চাইছো সেই গ্রাম পঞ্চায়েতের বা সেখানকার তোমাকে কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। আর এই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা তার প্রমাণস্বরূপ কী করতে হবে, সাম্প্রতিক তোমার যে ভোটার তালিকা সেই ভোটার তালিকা অনুসারে তোমার যে এপিক অর্থাৎ ভোটার কার্ড রয়েছে অথবা রেশন কার্ড রয়েছে তার কিন্তু জেরক্স কপি তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জমা দিতে হবে। তারপরে 3 নম্বরে বলা হচ্ছে যে বয়স, সাধারণ প্রার্থীর বয়স 23/8/2024 তারিখে অর্থাৎ এই 23/8/2024 তারিখের মধ্যে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়া যারা তপশিলি জাতি রয়েছে বা তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত প্রার্থী রয়েছে তাদের বয়সসীমা কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো। অর্থাৎ এক্ষেত্রে যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। এরপরে 4 নম্বরে যেটা বলা হচ্ছে যে প্রার্থীকে অবশ্যই কেন্দ্র বা রাজ্য সরকারের স্বীকৃত বোর্ড থেকে, কেন্দ্র বা রাজ্য সরকারের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, বোর্ড থেকে তোমাকে কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস করে থাকতে হবে, তবেই তুমি এখানে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া বলা হচ্ছে যে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। তবে নির্বাচনের ক্ষেত্রে কিন্তু উচ্চতর শিক্ষাগত যোগ্যতা দেখা হবে না, শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় যে প্রাপ্ত নাম্বার সেটাই কিন্তু বিবেচনা করা হবে। এরপরে 5 নম্বরে যেটা বলা হচ্ছে যে গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর যারা সদস্য রয়েছে বা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকারে বিবেচনা যোগ্য হবে। অর্থাৎ এই সমস্ত যারা কাজ করছো বা তারা যদি তোমাদের ডিপার্টমেন্ট থেকে শংসাপত্র নিয়ে আসতে পারো তাহলে তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এরপরে 7 নম্বরে আমরা দেখে নেব যে তোমার অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমরা কী কী ডকুমেন্টগুলো দেবে এবং প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু তোমরা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সেগুলো দিতে হবে। প্রথমে তো বলা হচ্ছে জন্ম তারিখের শংসাপত্র, যদি তোমার বার্থ সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই দেবে। যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে তোমার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু তোমরা জন্ম তারিখের শংসাপত্র হিসাবে দিতে পারো। এরপরে বলা হচ্ছে এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড, তুমি যে এলাকার স্থায়ী বাসিন্দা তার প্রমাণপত্র হিসেবে তোমাকে তোমার যে ভোটার কার্ড অথবা তোমার রেশন কার্ডের জেরক্স কপি কিন্তু এখানে দিতে হচ্ছে। তারপরে 3 নম্বরে বলা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র, যারা এসসি সম্প্রদায়ভুক্ত রয়েছে বা এসটি সম্প্রদায়ভুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে তাদের যে শংসাপত্র সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জুড়ে দিতে হবে। এরপরে বলা হচ্ছে কেন্দ্র বা রাজ্য সরকারের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, তুমি যে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করেছো সেই মাধ্যমিক পাসের মার্কশিটটা কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জুড়ে দেবে। এরপরে 5 নম্বরে বলা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য অথবা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কার যারা রয়েছে তারা প্রমাণপত্র হিসেবে তোমাদের কিন্তু যে ডিপার্টমেন্টের শংসাপত্র সেটা কিন্তু দিতে হবে। এরপরে বলা হচ্ছে যে বর্তমান বৈবাহিক স্থিতি, অর্থাৎ তুমি বিবাহিতা না বিবাহ বিচ্ছিন্ন না বিধবা, সেক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্রের যে নথি সেটা তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জমা করতে হবে। এরপরে 6 নম্বরে যেটা বলা হচ্ছে 6 নম্বরে যে আবেদনকারী নিজের নাম ও পোস্টাল ঠিকানা, একটা এনভলভ বা খাম, সেখানে তোমার নিজের নাম এবং পোস্টাল ঠিকানা লেখা থাকবে এবং সেটাতে অবশ্যই একটা 5 টাকার ডাক টিকিট সেটে দিতে হবে এবং এই খামটাকে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু জমা দিতে হবে। এরপরে বলা হচ্ছে যে প্রার্থীর স্বাক্ষরসহ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো, যে ফটোটা দেবে সেটাতে কিন্তু অবশ্যই তোমাদের সিগনেচার করা থাকবে। বলা হচ্ছে যে শংসাপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্রটি বাতিল করা হবে। তো এখানে বুঝতেই পারছো যে যে ডকুমেন্টগুলো তোমরা দিচ্ছ তার মধ্যে কিন্তু কোনো যাতে মিসিং না থাকে, সবগুলো যাতে দেওয়া থাকে। এবং ইন্টারভিউয়ের দিন প্রার্থীকে অবশ্যই ক থেকে চতে উল্লেখিত যে প্রমাণপত্রগুলো তুমি দিয়েছো সেগুলোর কিন্তু অরিজিনাল কপি সেখানে দেখা হবে। এরপরে বলা হচ্ছে
যে উপরিক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখ, সময়, স্থান উল্লেখিত পত্রযোগ্যে প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দেবে। অর্থাৎ তুমি যে খামটাতে নিজের নাম ঠিকানা লিখে 5 টাকার ডাক টিকিট সেটে যে খামটা দিয়েছো, সেই খামের ভিতরে তোমাকে কিন্তু ইন্টারভিউয়ের তারিখ এবং কবে হবে, কোথায় হবে, সেটা ডাকযোগে তোমাকে জানিয়ে দেওয়া হবে। তারপরে 9 নম্বরে বলা হচ্ছে যে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন খারিজ হবে এবং পরবর্তীকালে অনুরোধ গ্রাহ্য হবে না। তো অ্যাপ্লিকেশনটি তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে ফর্মটা পূরণ করে ডকুমেন্টগুলো ঠিকঠাক করে দিতে হবে। এরপরে বলা হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার স্থান তোমরা কোথায় জমা দেবে? সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করেন, অর্থাৎ বিডিও অফিসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিয়ে আসতে হবে। এরপরে 11 নম্বরে বলা হচ্ছে যে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ, আবেদনপত্র কবে থেকে জমা নেওয়া হচ্ছে? 23/8/2024 থেকে শুরু করে কিন্তু 13/9 অর্থাৎ সেপ্টেম্বরের 13 তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশানটা তোমরা করতে পারবে এবং বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত তোমাদের এই সরকারি ছুটির দিন বাদে কিন্তু অ্যাপ্লিকেশানটি জমা নেওয়া হবে। ডাকযোগে বা ইমেলে পাঠানো কোনো আবেদনপত্র কিন্তু এখানে গ্রহণ করা হবে না এবং এটাও বলা হচ্ছে যে একজন প্রার্থী একটি মাত্র আবেদনপত্র জমা দিতে পারবেন। একজন প্রার্থী একের অধিক কিন্তু অ্যাপ্লিকেশান এখানে জমা করতে পারবেন না। আবেদনপত্র সংশ্লিষ্ট সমন্বয় অধিকারিকের করণে বিডিও অফিসে স্থিত নির্দিষ্ট বক্সে জমা দেওয়া যাবে এবং উল্লিখিত যে নির্দিষ্ট সময় এবং টাইমটা দেওয়া রয়েছে তার বাইরে কিন্তু কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই ভ্যাকান্সিটি বেরিয়েছে। সাব সেন্টার ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া রয়েছে কৃষ্ণনগর সাব ডিভিশন নদিয়া থেকে। তো এখানে যে ব্লক অনুযায়ী নিয়োগ করা হবে সেই ব্লকগুলোর মধ্যে যেমন রয়েছে যে কালীগঞ্জ, তারপরে কৃষ্ণনগর 1, কৃষ্ণনগর 2, নাকাশিপাড়া, তারপরে নবদ্বীপ, চাপড়া, তারপরে কৃষ্ণগঞ্জ। এই সমস্ত ব্লকগুলোর অধীনে যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের অধীনে যে সাব সেন্টারগুলো রয়েছে সেই সাব সেন্টারগুলোর এখানে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং এই সাব সেন্টারগুলোতে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবে এবং আরও বিভিন্ন জেলা থেকে যে ভ্যাকান্সিগুলো বেরোচ্ছে, সে আশাকর্মী হোক বা অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা, এই সমস্ত বিভিন্ন তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।